শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। চাঁদাবাজ এনসিপি নেতারা 7 দিনের রিমান্ডে। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং উড়োজাহাজ অর্ডার করেছে বাংলাদেশ। ভারতের নাগরিককে পেলোডারে করে বাংলাদেশ সীমান্তে ছুড়ে মারল বিএসএফ। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ সব অর্জন করতে পারে বলেছেন মির্জা ফখরুল। আসিয়ানের সদস্য হতে চায় বাংলাদেশ। কেন্দ্রীয় বাদে সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা। 10 ট্রাক অস্ত্রের কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর রাখার ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো। একনেকে 8,149 কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন। যুদ্ধক্ষেত্রে ভালো করছিল ইউক্রেন, হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে স্টারলিং। এবার বিস্তারিত। রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদসহ 4 জনকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর 3 আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাপ ও ইব্রাহিম হোসেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং পদত্যাগ করা এনসিপি নেতা উমামা ফাতেমা দাবি করেছেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের চাঁদাবাজি সহ নানা অপরাধের তথ্য অন্য নেতারা জানতেন, কিন্তু তারা সে সময় নীরব থাকতেন। এখন তারা অবাক হওয়ার অভিনয় করছেন। এক ফেসবুক স্ট্যাটাসে একথা বলেন তিনি। এ ব্যাপারে উমামা লিখেছেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজখবর নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। তিনি আরও লেখেন, এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মিটিং, মিছিল, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসাবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 409 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 1 জন পুরুষ ও 2 জন নারী ডেঙ্গুতে মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট 76 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 19,529 জন। বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে 25টি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে। রবিবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। একইভাবে ভারত ও ভিয়েতনাম 61 ও ইন্দোনেশিয়া 50টি বোয়িং কিনছে। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশকে আগামী 29 ও 30 জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনার হবে বলে জানিয়েছেন মাহবুব রহমান। রাজস্থানে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী মুসলমান শ্রমিক গ্রেপ্তার হন। অভিযোগ উঠেছে, বিএসএফ তাকে পেলোডারের সাহায্যে সীমান্তের এপারে ছুড়ে মেরেছে। মালদহের বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন। ভুক্তভোগী শ্রমিকের নাম আমির শেখ। আমির বাংলায় কথা বলতেন, সেই কারণেই সন্দেহ করা হয় তিনি বাংলাদেশি। তার কাছে আধার কার্ড সহ সমস্ত বৈধ পরিচয়পত্র থাকলেও রাজস্থান পুলিশ তা আমলে নেয়নি। রাজস্থান প্রশাসন উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তে তাকে পাঠায়, আর সেখান থেকে বিএসএফ সদস্যরা তাকে পুশিং করে বাংলাদেশের সাতক্ষীরায় পাঠিয়ে দেয়। পেলোডার মেশিন দিয়ে কাঁটাতারের ওপারে ফেলে দেওয়া হয় তাকে। গ্রেপ্তারের পর ওই শ্রমিককে রাজস্থানের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। এই ঘটনায় তার পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই পরিযায়ী শ্রমিক বাংলাদেশ থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন বলে দাবি পরিবারের। তাকে ফিরিয়ে আনার দাবি তুলেছে তার পরিবার। প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
এখন জাতীয় ঐক্য গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে পারলে আমরা সফল হব। রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি আরও যোগ করেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে বিএনপি সচেতনতার সঙ্গে এগোচ্ছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ সবকিছু অর্জন করতে পারে। 1971 সালে তা প্রমাণিত হয়েছে, এমনকি 2024-এর গণ আন্দোলনেও তা দেখা গেছে। বাংলাদেশকে আসিয়ান সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহসভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মেয়ে নুরুল ইজ্জাহ আনোয়ার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। তিনি জানান, বাংলাদেশ 2020 সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে আরও বলেন, মালয়েশিয়া এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বাংলাদেশের আবেদন বাস্তবায়নে সহায়তা করবে, যাতে বাংলাদেশ পর্যায়ক্রমে আসিয়ানের পূর্ণ সদস্য হতে পারে। কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি। রোববার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, গতকালকের ঘটনাসহ আমরা বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনে তারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যেটি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই প্ল্যাটফর্ম কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করবে না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আজ রোববার দুপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তথ্য জানান। তিনি বলেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছিলাম, সেটা হলো প্রধানমন্ত্রী 10 বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর উল্লেখ করব। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয় সম্বলিত 12টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে 6টি নতুন, 4টি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। রোববার একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। স্টারলিংকের ইন্টারনেটে নির্ভরশীল হয়ে ইলন মাস্কের হাতের পুতুলে পরিণত হয়েছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন সেনারা যখন ভালো করছিলেন, তখন স্টারলিংকের ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। এতে বলা হয়, যুদ্ধক্ষেত্রে স্টারলিংকে সেবা বন্ধ করে দেওয়ার ঘটনা এটাই প্রথম। ইউক্রেনের সেনারা 2022 সালের সেপ্টেম্বরের শেষের দিকে নিজেদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারে রাশিয়ায় পাল্টা হামলায় ব্যস্ত ছিলেন।
এই সময় স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের মালিক ধনকুবের ইলন মাস্ক সেবা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। ফলে ইউক্রেনের পাল্টা হামলা বিঘ্নিত হয়েছিল। রাশিয়া 2022 সালে ইউক্রেনে হামলা চালায়। স্পেস এক্সের প্রতিষ্ঠান স্টারলিংক এই যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন সেনাবাহিনীর জন্য সেবা দেওয়া শুরু করে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের যোগাযোগ বজায় রাখতে এই সহায়তা দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস পর সেপ্টেম্বরে মাস্কের সেবা বন্ধের নির্দেশের পর স্টারলিংকের সেবার প্রতি কিয়েভের আস্থায় চির ধরে। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।